আজকে আমরা ডুব দিতে চলেছি অজৈব রসায়নের এক অসাধারণ জগতে। আমরা দেখব কিভাবে এই রসায়ন একদিকে যেমন বিশাল সব শিল্প কারখানা চালাচ্ছে, তেমনি আবার একটা সবুজ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথও দেখাচ্ছে। সার, রং, কম্পিউটার চিপস এইসব তো আমাদের জীবনেরই অঙ্গ। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই আপাত দৃষ্টিতে একেবারে আলাদা জিনিসগুলোর মধ্যে কি কোনো মিল থাকতে পারে? একটা গভীর রাসায়নিক যোগসূত্র? হ্যাঁ, এদের মধ্যেকার সাধারণ যোগসূত্রটা হলো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, মানে অজৈব রসায়ন। এই রসায়নের নিয়মকানুনগুলোই এই সব কিছুর একেবারে মূলে রয়েছে। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। প্রথমেই জেনে নিই অজৈব রসায়নের মূল ধারণাগুলো কি, যা আমাদের চারপাশের এই পৃথিবীকে গড়ে তুলেছে। খুব সহজ করে বললে, যে সব যৌগের প্রধান চরিত্র কার্বন নয়, তাদের নিয়েই অজৈব রসায়নের জগৎ। জৈব রসায়ন যেমন কার্বনের বিশাল সাম্রাজ্য নিয়ে কাজ করে, অজৈব রসায়ন কাজ করে বাকি সমস্ত মৌল আর তাদের যৌগ নিয়ে। আমাদের চারপাশে কত পরিচিত জিনিস, তাই না? লোহার মরচে, লেখার চক, জিপসাম বা ধরুন রান্নাঘরের সাধারণ নুন, এই সব কিছুই কিন্তু অজৈব যৌগের দারুণ সব উদাহরণ, যা প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বেশ, এবার তাহলে ল্যাবরেটরির ছোট জগৎ থেকে বেরিয়ে আসা যাক। চলুন দেখি কিভাবে অজৈব রসায়ন বিশাল বিশাল শিল্পকারখানাগুলোকে চালায়। পৃথিবীর জনসংখ্যা তো বেড়েই চলেছে। এই কোটি কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়াটা আজকের দিনে এক বিরাট চ্যালেঞ্জ। আর এই সমস্যার সমাধানও কিন্তু লুকিয়ে আছে রসায়নের ভেতরেই। আর সেই সমাধানের চাবিকাঠি হল অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে তৈরি সার কৃষিক্ষেত্রে একটা বিপ্লব এনে দিয়েছে, যা ফসল উৎপাদন বাড়িয়েছে বহুগুণ। অ্যামোনিয়া তৈরি করা হয় বিখ্যাত হেবার পদ্ধতিতে, কিন্তু কাজটা মোটেও সহজ নয়। বাতাস থেকে নাইট্রোজেন আর প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন নিয়ে সেগুলোকে প্রায় 200 অ্যাটমসফিয়ার চাপ আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো হয়। আর বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য লাগে লোহার অনুঘটক। সত্যি, এই পদ্ধতির আবিষ্কার একটা যুগান্তকারী ঘটনা। শুধু অ্যামোনিয়াই নয়, সালফিউরিক অ্যাসিডও শিল্পের আরেক দৈত্য। একটা সময় তো এমন ছিল যখন কোনো দেশের সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষমতা দেখেই তার অর্থনৈতিক শক্তি বিচার করা হতো। সার থেকে ডিটারজেন্ট, প্রায় সব কিছুতেই এর প্রয়োজন হয়। তো বিশাল বিশাল কারখানা তো দেখা হলো। চলুন এবার ফেরা যাক ল্যাবরেটরির শান্ত নিয়ন্ত্রিত পরিবেশে। দেখব সেখানে কিভাবে রঙের মতো সূক্ষ্ম জিনিস তৈরি হয়। কারণ রসায়ন মানেই শুধু বিশাল উৎপাদন নয়, এর একটা শৈল্পিক দিকও আছে। এখানে সূক্ষ্ম পরিমাপ আর সৃজনশীলতা মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক যেমনটা লাগে সুন্দর রং তৈরি করতে। যেমন ধরুন প্রুশিয়ান ব্লুয়ের কথা। কি অসাধারণ একটা রং! প্রায় ৩০০ বছরেরও বেশি আগে এর আবিষ্কার হয়েছিল, আর তখন থেকেই এটা রসায়ন আর শিল্পজগতে একটা বড় জায়গা করে নিয়েছে। এর ঐতিহাসিক গুরুত্বও কিন্তু অনেক। আর এটা তৈরি করার পদ্ধতিটাও বেশ মজার, অনেকটা রান্নার রেসিপির মতো। নির্দিষ্ট পরিমাণে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরাস সালফেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জল ঠিকঠাক মেশালেই তৈরি হয়ে যায় এই গভীর নীল রংটা। ল্যাবরেটরিটা যেন এখানে একটা শিল্পীর স্টুডিও। কিন্তু একটা কথা ভাবুন তো, যখন এত শক্তিশালী সব রাসায়নিক নিয়ে কাজ করা হচ্ছে, তখন নিরাপত্তার বিষয়টা তো আসবেই। কারণ ক্ষমতার সাথে সাথে কিন্তু একটা বড় দায়িত্বও চলে আসে, তাই না? ইতিহাসে কিন্তু এমন অনেক ভয়াবহ রাসায়নিক দুর্ঘটনার নজির রয়েছে। জাপানের মিনামাটা, ভারতের ভোপাল বা চেরনোবিলের মতো ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সামান্য একটা ভুলের পরিণাম কতটা মারাত্মক হতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই মারাত্মক সব রাসায়নিকের সাথে কাজ করার সময়ে রসায়নবিদরা নিজেদের আর চারপাশের পরিবেশকে বাঁচান কিভাবে? এর উত্তরটা বেশ বুদ্ধিদীপ্ত। একটা সর্বজনীন ভাষা তৈরি করা হয়েছে, বিপদের ভাষা। এই যে চিহ্নগুলো দেখছেন, এগুলোকে বলে GHS পিক্টোগ্রাম। পৃথিবীর যে কোনো ল্যাবে গেলেই এই চিহ্নগুলো দেখতে পাওয়া যায়। কোনটা দাহ্য, কোনটা বিষাক্ত বা কোনটা শরীরের ক্ষতি করতে পারে, সবকিছুই এই সহজ চিহ্নগুলো দেখেই এক ঝলকে বোঝা যায়। শুধু এই চিহ্নগুলোই নয়, ল্যাবে কাজ করার জন্য কিছু অবশ্য পালনীয় নিয়মও আছে। যেমন সবসময় ল্যাব কোট
আর গগলস মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই পরা। বিপজ্জনক গ্যাস নিয়ে কাজ করার সময় ফিউম হুড ব্যবহার করা। আর হ্যাঁ, ল্যাবের ভেতরে খাওয়া দাওয়া তো একদমই না। এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু জীবন বাঁচাতে পারে। আমরা অতীত আর বর্তমান তো দেখলাম, এবার চলুন ভবিষ্যতের দিকে তাকাই, যেখানে রসায়ন আরও অনেক বেশি দায়িত্বশীল এবং পরিবেশবান্ধব হয়ে উঠছে। রসায়নের ভবিষ্যৎ কিন্তু এখন একটাই লক্ষ্যের দিকে এগোচ্ছে, আর সেটা হলো সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এর মূল ভাবনাটা খুবই সহজ, এমনভাবে রাসায়নিক জিনিস তৈরি করা বা ব্যবহার করা যাতে পরিবেশের ক্ষতিটা সবচেয়ে কম হয়, মানে গোড়া থেকে এই দূষণটাকে আটকে দেওয়া। এই বর্জ্য ব্যবস্থাপনার পিরামিডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। সবচেয়ে খারাপ উপায় হলো বর্জ্য ফেলে দেওয়া, তার চেয়ে ভালো হলো রিসাইকেল করা। কিন্তু সবচেয়ে পছন্দের উপায় কোনটা? সেটা হলো পিরামিডের একেবারে চূড়ায় থাকা উপায়টা, অর্থাৎ বর্জ্য তৈরি না হতে দেওয়া। এটাই হলো সবুজ রসায়নের মূল মন্ত্র। তাহলে শেষ কথা হলো এটাই, অজৈব রসায়ন আমাদের এই আধুনিক সভ্যতা দিয়েছে, এটা সত্যি। কিন্তু এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই রসায়নের শক্তিকে কাজে লাগিয়েই একটা টেকসই, একটা সবুজ ভবিষ্যৎ তৈরি করা। কিভাবে আমরা সেটা করব? এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমরা ডুব দিই অজৈব রসায়নের এক দারুণ জগতে। এখানে বিজ্ঞানীরা বলতে গেলে অনেকটা লেগোর মতো একটা একটা করে পরমাণু সাজিয়ে আমাদের ভবিষ্যৎটা গড়ছেন। আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে বাসার ছাদে লাগানো সোলার প্যানেল পর্যন্ত সবখানে কিন্তু এর ছোঁয়া। ব্যাপারটা কিন্তু শুধু খাতা কলমের রাসায়নিক সমীকরণের মধ্যে আটকেনি, এটা হলো একেবারে নতুন জিনিস তৈরি করা আর পৃথিবীর বড় বড় সব সমস্যার সমাধান খুঁজে বের করার একটা রোমাঞ্চকর অভিযান। তাহলে মূল প্রশ্নটা হলো, আমাদের এই গ্রহের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর সমাধানের জন্য একদম নতুন ধরনের পদার্থ আমরা বানাবোটা কিভাবে? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে এই অণু ও পরমাণুর জগতেই। চলুন দেখি বিজ্ঞানীরা ঠিক কিভাবে এই অসাধারণ কাজটা করেন। তো আমাদের আজকের এই জার্নিটা হবে 3 ধাপে। প্রথমে আমরা দেখব ভবিষ্যতের জন্য দরকারি উপকরণগুলো কিভাবে ডিজাইন আর তৈরি করা হয়। এরপর আমরা জানব ওই বানানো উপকরণগুলোর আণবিক গঠন কিভাবে একদম নিখুঁতভাবে বের করা হয়। আর সবশেষে আমরা দেখব এই পুরো রসায়নটা কিভাবে একটা পরিষ্কার সবুজ পৃথিবীর জন্য কাজ করছে। প্রথম পর্ব, ভবিষ্যতের উপকরণ তৈরি। এখানে মূলত 2টো প্রধান ধাপ আছে। প্রথমটা হলো কম্পিউটারে একটা ব্লুপ্রিন্ট বা নকশা বানানো, আর তারপর ল্যাবরেটরিতে সেই নকশাটাকে বাস্তবে রূপ দেওয়া। এখন একটা মজার জিনিস দেখুন, বিজ্ঞানীরা কিন্তু আজকাল ল্যাবে ঢোকার আগে কম্পিউটারে বসে নতুন পদার্থের ডিজাইন করে ফেলেন। এটাকে বলতে পারেন কেমিক্যালের জন্য একটা গুগল ম্যাপস। যেমন এখানে কম্পিউটার প্রায় 99.4% সিওরিটি দিয়ে বলে দিচ্ছে যে Na2MnO3 নামের এই নতুন জিনিসটা বানানো সম্ভব। এতে করে কি হয়? সময় আর রিসোর্স দুটোই কিন্তু বেঁচে যায়। কিন্তু কম্পিউটারের স্ক্রিনে ডিজাইন করা এক জিনিস, আর ল্যাবে সেটাকে বাস্তব রূপ দেওয়া, সেটা কিন্তু একেবারেই অন্য একটা চ্যালেঞ্জ। এই ডিজিটাল ব্লুপ্রিন্টকে বাস্তব জগতে নিয়ে আসাই হল রসায়নবিদদের আসল পরীক্ষা। যে কোনো ক্রিস্টাল বা স্ফটিক তৈরির একদম প্রথম আর সবচেয়ে জরুরি যে ধাপটা, সেটার নাম হল নিউক্লিয়েশন। আচ্ছা, জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো ঠিক সেই মুহূর্ত যখন একটা দ্রবণের মধ্যে অণুগুলো একসাথে জড়ো হতে শুরু করে আর খুব ছোট গোছানো কিছু গুচ্ছ তৈরি করে। এই গুচ্ছগুলোই হলো ক্রিস্টাল বেড়ে ওঠার জন্য আসল বীজ। এই যে ডায়াগ্রামটা দেখছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ভালো ক্রিস্টাল বানানো একটা খুবই সূক্ষ্ম কাজ। বিজ্ঞানীদের লক্ষ্য থাকে দ্রবণটাকে এই স্টেবল গ্রোথ জোন বা সুস্থির অঞ্চলে রাখা। এখানে ক্রিস্টালগুলো ধীরে ধীরে আর খুব সুন্দরভাবে বড় হতে পারে। যদি দ্রবণটা ভুল করে র্যাপিড ফরমেশন জোন বা দ্রুত গঠন অঞ্চলে চলে যায়, তাহলে কিন্তু একগাদা ছোট আর ভাঙাচোরা ক্রিস্টাল তৈরি হবে। মানে পুরো ব্যাপারটাই হলো ধৈর্য আর নিয়ন্ত্রণের খেলা। ল্যাবের ভেতরে ব্যাপারটা দেখতে ঠিক এই রকম। বাম দিকে ভেপার ডিফিউশন বা ডান দিকে নিয়ন্ত্রিত বাষ্পীভবনের মতো নানা রকম পদ্ধতি ব্যবহার করা হয়।
রসায়নবিদরা খুব ধীরে ধীরে দ্রবণের অবস্থাটা এমনভাবে বদলান যাতে ক্রিস্টালগুলো সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় পায়। এটাকে অনেকটা বিজ্ঞানীদের জন্য রক ক্যান্ডি বানানোর সাথে তুলনা করা যায়, তবে অবশ্যই অনেক বেশি নিয়ন্ত্রিত একটা পরিবেশে। বেশ, আমাদের নতুন ক্রিস্টাল তো তৈরি, কিন্তু কাজ এখানেই শেষ না। এখন শুরু হবে আসল গোয়েন্দাগিরি। মানে আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা ঠিক কী জিনিসটা বানালাম। এটাই হলো পরিচয় যাচাই পর্ব। বিজ্ঞানীদের হাতে আসে এই রকম ছোট ছোট, দেখতে দারুণ সুন্দর কিন্তু পরিচয়হীন কিছু ক্রিস্টাল। বাইরে থেকে দেখতে হয়তো এগুলো একদম নিখুঁত, কিন্তু এদের ভেতরে পরমাণুগুলো ঠিক কিভাবে সাজানো আছে তা তো আর খালি চোখে দেখার উপায় নেই। আর এই রহস্যের সমাধান করার জন্যই আছে এক্স-রে ডিফ্র্যাকশন। যখন একটা ক্রিস্টালের ওপর এক্স-রে ফেলা হয়, তখন ভেতরের পরমাণুগুলোর সাথে ধাক্কা খেয়ে রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে আর একটা ইউনিক প্যাটার্ন তৈরি করে। ব্র্যাগের সূত্র ব্যবহার করে বিজ্ঞানীরা এই প্যাটার্নটা বিশ্লেষণ করেন আর পরমাণুগুলোর একদম সঠিক 3D ছবিটা বের করে ফেলেন। আর যখন সেই ডিফ্র্যাকশন প্যাটার্নটা বিশ্লেষণ করা হয়, ব্যাস, আমরা পেয়ে যাই ক্রিস্টালের ভেতরের পরমাণুগুলোর একদম পরিষ্কার একটা ছবি। ঠিক এইভাবে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে তারা কম্পিউটারে যা ডিজাইন করেছিলেন, ল্যাবেও ঠিক সেটাই বানাতে পেরেছেন। পরিচয় নিশ্চিত করার জন্য আরও একটা দারুণ যন্ত্র আছে, স্পেকট্রোস্কোপি। এটাকে বলতে পারেন একটা মলিকিউলার বারকোড স্ক্যানার। বিভিন্ন ধরনের আলো ফেলে বিজ্ঞানীরা একটা অণুর ইলেকট্রনিক গঠন, তার কাঁপুনির ধরন, এরকম অনেক তথ্য বের করতে পারেন। এক্ষেত্রে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা একটা খুব জরুরি নীতি হিসেবে কাজ করে। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে নতুন জিনিস তৈরি হয়, কিভাবে তার পরিচয় জানা যায়, কিন্তু আসল প্রশ্ন হলো এই সব কিছুর উদ্দেশ্যটা কি? এখানেই আমরা আসছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অনুপ্রেরণার পর্বে। এই রসায়ন কিভাবে আমাদের পৃথিবীকে আরও সুন্দর একটা জায়গা করে তুলতে পারে। এর একটা বড় উদাহরণ হল ক্যাটালিটিক রেমেডিয়েশন। আচ্ছা, এটা কি করে? ধরুন, আমরা যে নতুন পদার্থগুলো বানালাম সেগুলোকে ব্যবহার করা হয় ক্যাটালিস্ট বা অনুঘটক হিসাবে। এই ক্যাটালিস্টগুলো এমন সব রাসায়নিক বিক্রিয়ার গতি বহু গুণে বাড়িয়ে দেয় যেগুলো দূষণকারী পদার্থকে ভেঙে ফেলে, গাড়ির বিষাক্ত ধোঁয়াকে নিরাপদ গ্যাসে বদলে দেয়, এমনকি কার্বন ডাইঅক্সাইডের মতো বর্জ্যকে দরকারি রাসায়নিকে পরিণত করে। আর এই ফিল্ডটা যে কতটা জরুরি হয়ে উঠেছে তা এই চার্টটা দেখলেই বোঝা যায়। দেখুন, কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগানোর গবেষণা গত কয়েক বছরে কি অংশম বেড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এটা কিন্তু রসায়নের একটা সরাসরি অবদান। তার মানে বাস্তবে এই বিশেষভাবে ডিজাইন করা অজৈব পদার্থগুলো আমাদের চারপাশের বিশাল সব সমস্যা সমাধানে কাজে লাগছে। যেমন ধরুন, গাড়ি ও কারখানার দূষণ কমানো, হাইড্রোজেনের মতো পরিষ্কার শক্তি তৈরি করা, বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইডকে রিসাইকেল করে জ্বালানি বানানো, আর আমাদের পানিকে দূষণমুক্ত রাখা। শেষ পর্যন্ত পুরো চেষ্টার লক্ষ্য একটাই, যেমনটা একটা গবেষণাপত্রে খুব সুন্দর করে বলা হয়েছে, একটা পরিষ্কার, সবুজ এবং টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। রসায়ন শুধু ল্যাবের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের সবার জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ার অন্যতম শক্তিশালী একটা হাতিয়ার। তো এখানে আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়, রসায়নের এই অবিশ্বাস্য শক্তি দিয়ে এরপর কোন বড় সমস্যার সমাধান হতে চলেছে? সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত। আজ আমরা সরাসরি ডুব দিই অজৈব রসায়নের এক দারুণ ইন্টারেস্টিং জগতে। দেখব কিভাবে একদম গোড়া থেকে নতুন পদার্থ তৈরি হয় আর তার ফলে পরিবেশে কি কি সমস্যা তৈরি হতে পারে, আর সবশেষে একটা টেকসই ভবিষ্যতের জন্য আমাদের হাতে কি কি নতুন রাস্তা খোলা আছে। তো আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব রাসায়নিক সংশ্লেষণের অসাধারণ ক্ষমতা, তারপর একটা বাস্তব সমস্যা মানে দূষণের দিকে নজর দেব। এরপর আমরা জানব অনেক সমাধানের আড়ালেই কিভাবে লুকিয়ে থাকে প্রচুর অদৃশ্য বর্জ্য, আর সবশেষে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা স্মার্ট, সবুজ পথের সন্ধান করব। অজৈব রসায়নের একেবারে কেন্দ্রে আছে কিন্তু এই সৃষ্টির ধারণাটা। এটা আমাদের এমন এক ক্ষমতা দেয় যা দিয়ে আমরা পরমাণুগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে একদম নতুন পদার্থ তৈরি করতে পারি। মানে এমন পদার্থ যার বৈশিষ্ট্যগুলো একেবারে আলাদা, ঠিক যেন স্থপতিরা আণবিক স্তরে বসে কোনো নতুন বাড়ির নকশা করছেন। আর এই যে কোনো কিছুকে বোঝা এবং তার ভবিষ্যৎ আচরণ সম্পর্কে আগে থেকে ধারণা করার ক্ষমতা, ঠিক এটাই রসায়নবিদদের সাহায্য করে।
সেটা বিমানের জন্য আরও শক্তিশালী ধাতু বানানোই হোক বা হাই এনার্জি ব্যাটারি আর ফুয়েল সেলের জন্য নতুন মেটেরিয়াল ডিজাইন করাই হোক। চলুন এবার একটা সত্যিকারের সমস্যা নিয়ে কথা বলা যাক। ধরুন কলকারখানা থেকে বের হওয়া বর্জ্য জল, যা কিনা ভারী ধাতুর মতো মারাত্মক জিনিসে দূষিত। বিজ্ঞানীরা কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য তাদের সৃজনশীল ক্ষমতা কাজে লাগিয়েছেন। দেখুন, একটা খুব নির্দিষ্ট পদ্ধতি মেনে রসায়নবিদরা এক বিশেষ ধরনের লেয়ার্ড ডাবল হাইড্রক্সাইড বা সংক্ষেপে LDH তৈরি করতে পারেন। এটার ডিজাইনটাই এমনভাবে করা হয়েছে যাতে এটা জল থেকে ক্ষতিকারক দূষকগুলোকে শুষে নিয়ে জলটাকে পরিষ্কার করে ফেলতে পারে। দারুণ ব্যাপার, তাই না? প্রক্রিয়াটা কাজ করছে, জলও পরিষ্কার হচ্ছে, কিন্তু এই যে রাসায়নিক প্রক্রিয়াটা, সেটার নিজের কি খবর? এখানেই আমরা একটা বেশ অবাক করা আর বলতে গেলে বেশ গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হই। এই সংখ্যাটা দেখুন, 50%। ভাবা যায়? মানে অনেক সাধারণ কেমিক্যাল রিয়াকশানে আমরা যা যা উপকরণ নিই তার অর্ধেকই, হ্যাঁ ঠিকই শুনছেন, অর্ধেকই স্রেফ নষ্ট হয়ে যায়, বর্জ্য হিসেবে ফেলে দিতে হয়। এই বিশাল অপচয়ের কিন্তু একটা কেতাবি নামও আছে। এই কনসেপ্টটাকেই বলা হয় অ্যাটম ইকোনমি। ব্যাপারটা কি জানেন? এর মানে হলো বিক্রিয়ায় আমরা যে পরমাণুগুলো ব্যবহার করছি তার কতগুলো আসলে আমাদের কাজের জিনিসটাতে, মানে ফাইনাল প্রোডাক্টে থাকছে। ওই যে কেক বানানোর উদাহরণটা, ভাবুন তো, কেকটা হয়তো দারুণ ফুলল, মানে 100% উৎপাদ হলো, কিন্তু অর্ধেক ময়দা, চিনি, ডিম ফেলেই দিতে হলো। ঠিক তেমনি একটা প্রক্রিয়াতেও প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি হতে পারে। আর এই বর্জ্যের গল্পরা কিন্তু এখানেই শেষ নয়। দ্রাবক মানে সলভেন্ট, যেটা কিনা বিক্রিয়ার জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করে, সেটা একাই মোট ভরের প্রায় 50 থেকে 80% পর্যন্ত হতে পারে। আর পরিবেশের ওপর যে মোট প্রভাব পড়ে তার প্রায় 75% জন্য এই দ্রাবকই দায়ী। এই যে বিপুল পরিমাণ অপচয় আর অদক্ষতা, এটাই কিন্তু চিন্তাভাবনার জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। রসায়নকে ডিজাইন করার জন্য একটা নতুন দর্শন তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এর মূল কথাটা হলো, দূষণ হয়ে যাওয়ার পর সেটা পরিষ্কার করা নয়, বরং এমনভাবে প্রক্রিয়াগুলো ডিজাইন করা যাতে বিপজ্জনক পদার্থ বা বর্জ্য গোড়া থেকেই তৈরি না হয়। মানে একেবারে আণবিক স্তরেই দূষণকে আটকে দেওয়া। এই নতুন দর্শনটা মোট 12টা মূল নীতির উপর দাঁড়িয়ে আছে। এই নীতিগুলো রসায়নবিদদের জন্য একটা ব্লুপ্রিন্টের মতো কাজ করে, যা দিয়ে আরও টেকসই আর পরিবেশ বান্ধব প্রক্রিয়া তৈরি করা যায়। আর এই উদাহরণটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। আগে পেনিসিলিন তৈরি করার যে পদ্ধতিটা ছিল, সেটা ছিল ভীষণ অপচয়কারী, আর তাতে খুব বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করতে হতো। আর এখনকার নতুন সবুজ পদ্ধতিতে জলের মধ্যে একটা প্রাকৃতিক অনুঘটক, মানে একটা এনজাইম ব্যবহার করা হয়। আর এর ফলে বছরে 10,000 মেট্রিক টনেরও বেশি পেনিসিলিন অনেক বেশি টেকসইভাবে তৈরি করা সম্ভব হচ্ছে। বেশ, তাহলে ভবিষ্যতের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? সবুজ রসায়নের এই নীতিগুলোই এখন আমাদের হাতে তুলে দিচ্ছে ভবিষ্যতের জন্য দারুণ শক্তিশালী সব নতুন টুলস। যেমন ধরুন ন্যানোমেটেরিয়ালস, গ্রাফিন বা কার্বন ন্যানোটিউবের মতো জিনিসগুলো এতটাই ছোট যে এদের বৈশিষ্ট্যগুলো একদম পাল্টে যায়। আর এই অনন্য বৈশিষ্ট্যের কারণে পরিবেশ দূষণ রোধে বা শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে এদের অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু এই নতুন ক্ষমতার সাথে সাথেই কিছু নতুন প্রশ্নও উঠে আসছে। যে বৈশিষ্ট্যগুলোর জন্য ন্যানোমেটেরিয়ালস এত কাজের, সেই একই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্য আর পরিবেশের ওপর এদের কী প্রভাব পড়তে পারে সেই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও তৈরি করছে। এমনকি আবিষ্কারের গতি আরও বাড়ানোর জন্য গবেষকরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI মডেল ব্যবহার করছেন। এই মডেলগুলো বছরের পর বছরের সায়েন্টিফিক ডেটা বিশ্লেষণ করে নতুন পদার্থ তৈরির একদম নতুন নতুন রাস্তা বাতলে দিচ্ছে, যা নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আর এই সব কিছু মিলিয়ে আমরা একটা চূড়ান্ত এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি, যেটা হলো আমরা ঠিক কেমন ভবিষ্যৎ তৈরি করতে চলেছি। AI আর ন্যানো টেকনোলজির মতো প্রযুক্তির সাহায্যে পদার্থকে নিয়ন্ত্রণ করার আমাদের ক্ষমতা প্রায় অসীম হয়ে উঠছে। কিন্তু মুশকিলটা হলো, আমাদের এই ক্ষমতা যে গতিতে বাড়ছে, সেই তুলনায় এই ক্ষমতাকে দায়িত্বের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই জ্ঞানটা পিছিয়ে পড়ছে। আর এটাই আমাদের সবথেকে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। আমাদের হাতে যখন প্রায় সবকিছু তৈরি করার ক্ষমতা চলে আসছে, তখন আমরা ঠিক কোন জিনিসটা তৈরি করতে চাইব? আমাদের পৃথিবীকে আমরা ঠিক কিভাবে গড়ে তুলতে চাইব? জৈব রসায়ন নামটা শুনলেই কি একটু কঠিন মনে হয়? আচ্ছা, যদি বলি এটা আসলে দারুণ মজার একটা লেগো সেটের মতো খেলা, তাহলে কেমন হয়?
চলুন আজ আমরা দেখব কিভাবে শুধু কার্বন নামের একটা লেগো ব্লক দিয়ে আমাদের চারপাশের প্রায় সবকিছুই তৈরি হয়ে গেছে। আসুন একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, গ্যাসোলিন, আমরা যে প্লাস্টিকের বোতল ব্যবহার করি, আর আমাদের শরীরের ডিএনএ, এই তিনটে একদম আলাদা জিনিসের মধ্যে কি মিল থাকতে পারে বলুন তো? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এদের সবকটার মধ্যেই আছে কার্বন। হ্যাঁ, এই সবকিছুই তৈরি হয়েছে একটা মাস্টার বিল্ডিং ব্লক দিয়ে, ঠিক যেন লেগো। আর সেই জাদুকরী ব্লকটা আর কিছুই না, কার্বন পরমাণু। তো আজকের এই লেগো বিল্ডিং সেশনে আমরা কি করতে যাচ্ছি? প্রথমে আমরা আমাদের মূল ব্লক মানে কার্বনকে ভালো করে চিনব। এরপর দেখব শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে কি বানানো যায়। তারপর কিছু স্পেশাল কার্যকারী ব্লক জুড়ে নতুন কিছু বানাবো আর তাদের একটা সার্বজনীন নাম দিতে শিখব। সবশেষে দেখব আমাদের বানানো এই জিনিসগুলো আসলে আমাদের জীবনে কোথায় কোথায় কাজে লাগে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে কার্বন কেন এতটা স্পেশাল, কেন একে জীবনের মূল ভিত্তি বলা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে জৈব রসায়ন হলো আসলে কার্বনের জগৎ নিয়ে পড়াশোনা। পৃথিবীতে জীবন্ত যা কিছু আছে তার মূলে রয়েছে এই কার্বন ভিত্তিক যৌগগুলো। এজন্যই তো একে বলা হয় জীবনের রসায়ন। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো কার্বনের দুটো বিশেষ ক্ষমতা বা সুপার পাওয়ার আছে। আর ঠিক এই কারণেই কার্বন অন্য সব মৌল থেকে একদম আলাদা, আর এটা দিয়ে লক্ষ লক্ষ যৌগ তৈরি করা যায়। প্রথম সুপার পাওয়ারটার নাম হল ক্যাটেনেশন, মানে কার্বনের নিজের সাথে নিজে জুড়ে যাওয়ার একটা অসাধারণ ক্ষমতা। এটা দিয়ে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে লেগে লম্বা মজবুত শেকল বা রিং তৈরি করতে পারে। ব্যাপারটা ঠিক যেন লেগো ব্লকগুলোকে একের পর এক জুড়ে একটা লম্বা লাইন বা গোল কিছু বানানো হচ্ছে। আর দ্বিতীয় সুপার পাওয়ার হল এর চতুর্যোজ্যতা বা টেট্রাভ্যালেন্সি। এর মানে হল প্রত্যেকটা কার্বন ব্লকের চারদিকে 4টে করে সংযোগ পয়েন্ট আছে। ভাবুন তো, এটা দিয়ে শুধু লম্বালম্বি লাইনই নয়, বরং ওপর নিচ ডান বাম সব দিকেই অন্য ব্লকের সাথে জোড়া লাগানো যায়। আর এই ক্ষমতার জন্যেই কার্বন দিয়ে এত জটিল আর মজবুত 3D কাঠামো বানানো সম্ভব হয়। ঠিক আছে, চলুন এবার পরের ধাপে যাই। এখন আমরা দেখব এই কার্বন ব্লকগুলো দিয়ে সবচেয়ে সহজ কি কাঠামো তৈরি করা যায়। যখন আমরা শুধু কার্বন আর হাইড্রোজেন এই দুটো বেসিক ব্লক ব্যবহার করি, তখন যে যৌগগুলো তৈরি হয় তাদের বলা হয় হাইড্রোকার্বন। জৈব রসায়নের এই বিশাল জগতে এরাই হল সবচেয়ে সহজ আর মৌলিক নির্মাণ। এখন এই কার্বন ব্লকগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত হচ্ছে, মানে তাদের মধ্যেকার বন্ধনটা কেমন, তার উপর ভিত্তি করে হাইড্রোকার্বনকে প্রধানত 3টে পরিবারে ভাগ করা হয়। দেখুন, এখানে 3টি পরিবারকে পাশাপাশি রাখা হয়েছে। অ্যালকেন পরিবারে কার্বনগুলো সিঙ্গল বন্ড বা এক বন্ধন দিয়ে জোড়া থাকে, তাই এরা সবচেয়ে স্থিতিশীল। অ্যালকেন পরিবারে অন্তত একটা ডাবল বন্ড বা দ্বিবন্ধন থাকে, যা এদের একটু বেশি সক্রিয় করে তোলে। আর অ্যালকাইন পরিবারে থাকে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, যা এদের আরও বেশি প্রতিক্রিয়াশীল করে তোলে। আর এই বন্ধনের পার্থক্যের জন্যই কিন্তু এদের ধর্ম আর নাম দুটোই বদলে যায়। বেশ, আমাদের সাধারণ নির্মাণ তো হল, এবার আমাদের লেগো সেটকে আরও আকর্ষণীয় করে তোলার পালা। আমরা এখন কিছু বিশেষ অংশ যোগ করব। এই বিশেষ অংশগুলোকেই বলা হয় কার্যকরী গ্রুপ, যা একটা যোগের আসল চরিত্রটা ঠিক করে দেয়। তো এই কার্যকরী গ্রুপ জিনিসটা আসলে কি? ভাবুন তো, আপনার কাছে একটা সাধারণ লেগো গাড়ি আছে। এবার সেটার ওপর একটা ফায়ার সার্ভিসের মই লাগিয়ে দিলেন। কি হলো? সঙ্গে সঙ্গে সাধারণ গাড়িটা একটা বিশেষ ফায়ার ব্রিগেডের গাড়িতে পরিণত হলো, তাই না? ওর পরিচয়, ওর কাজ সবই বদলে গেল। কার্যকরী গ্রুপগুলো ঠিক এমনই। এরা একটা সাধারণ হাইড্রোকার্বন চেনে এসে বসে আর সঙ্গে সঙ্গে পুরো যৌগটা চরিত্রই পাল্টে দেয়। ওকে বানিয়ে দেয় অ্যালকোহল, অ্যাসিড বা অন্য কোনো বিশেষ কিছু। এখানে কিছু জনপ্রিয় স্পেশাল ব্লক বা কার্যকারী গ্রুপের উদাহরণ দেয়া হলো। যেমন ধরুন, একটা OH গ্রুপ যোগ হলেই যৌগটা অ্যালকোহল হয়ে যায় আর নামের শেষে বসে অল। আবার একটা COH গ্রুপ যোগ করলে সেটা হয়ে যায় অ্যাসিড আর নামের শেষে বসে ওইক অ্যাসিড। তার মানে কোন বিশেষ ব্লকটা যোগ হচ্ছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু যৌগটার পরিবার আর নাম দুটোই ঠিক হয়ে যায়। এবার ভাবুন, লক্ষ লক্ষ লেগো মডেল বানানোর পর আপনি তাদের নাম দেবেন কিভাবে?
যাতে কোনো গোলমাল না হয় সেজন্য রসায়নবিদরা একটা অসাধারণ সার্বজনীন ভাষা বা নিয়ম তৈরি করেছেন, যার নাম IUPAC পদ্ধতি। যখন লক্ষ লক্ষ রকমের যৌগ তৈরি করা সম্ভব, তখন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট আর যৌক্তিক নাম থাকাটা তো খুব জরুরি, তাই না? নাহলে তো কিছুই চেনা যাবে না। আর এই কঠিন কাজটাই সহজ করে দেয় IUPAC পদ্ধতি, যার পুরো কথাটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এর নিয়মগুলো কিন্তু দেখতে কঠিন হলেও আসলে বেশ সহজ। প্রথমে সবচেয়ে লম্বা কার্বনের শেকলটা খুঁজে বের করতে হয়, তারপর দেখতে হয় কোনো স্পেশাল ব্লক মানে কার্যকারী গ্রুপ বা ডাবল বা ট্রিপল বন্ড আছে কিনা, আর সবশেষে শেকলের কার্বনগুলোকে এমনভাবে নম্বর দিতে হয় যাতে ওই স্পেশাল ব্লকটা সবচেয়ে কম নম্বর পায়। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে নিয়মগুলো হাতে কলমে প্রয়োগ করে দেখি। আমাদের যৌগটার নাম হলো প্রোপান 2 অল। চলুন এই নামটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। প্রোপ, এই অংশটা বলছে যে এর মূল কার্বন চেনে 3টে কার্বন আছে। এরপর আন, এটা বলছে যে কার্বনগুলোর মধ্যে শুধু সিঙ্গল বন্ড আছে, কোনো ডাবল বা ট্রিপল বন্ড নেই। আর শেষে 2 অল, এই অংশটাই আসল কথা বলছে। এটা জানাচ্ছে যে 2 নম্বর কার্বনটার সাথে একটা অ্যালকোহল গ্রুপ মানে একটা OH গ্রুপ জুড়ে আছে। দেখুন কি দারুণভাবে পুরো গঠনটাই নামে বলে দেওয়া যাচ্ছে, একদম সোজা। তাহলে মূল বিষয়টা হলো এই নিয়মগুলো শুধু নাম নয়, বরং আমাদের চারপাশের বিশ্বকে গঠনকারী অণুগুলোকে বর্ণনা করতে এবং বুঝতেও সাহায্য করে। এবার একটু চারিদিকে তাকান। আমাদের রান্নাঘরের LPG সিলিন্ডার, গাড়ির পেট্রোল, জলের বোতল, পরনের পোশাক, এমনকি আমাদের শরীরের প্রোটিন আর DNA পর্যন্ত, এই সবই হলো কার্বনের সেই লেগো ব্লকের বিভিন্ন রকম কারিসাজি। তাহলে বুঝতেই পারছেন, একটা সাধারণ কার্বন পরমাণুর একে অপরের সাথে আর অন্য পরমাণুর সাথে জুড়ে যাওয়ার যে অসাধারণ ক্ষমতা, সেটাই এই বিশাল বৈচিত্র্যময় জগতের ভিত্তি তৈরি করে দিয়েছে। কার্বনের এই লেগো সেটটা কিন্তু অফুরন্ত সম্ভাবনার একটা দরজা। প্রশ্নটা হলো, ভবিষ্যতে আমরা এই ব্লকগুলো ব্যবহার করে আরও নতুন কি বিস্ময়কর জিনিস তৈরি করব? ভাবনার শেষ নেই। আচ্ছা, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির জগতে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ বোর্ডের 10ম শ্রেণীর সিলেবাসকে ভিত্তি করে আমরা আজকে জীবনের মূল উপাদানগুলো নিয়ে কথা বলবো। কি ভাবছেন, এই সব কিছুর মধ্যে যোগসূত্রটা কি হতে পারে? উত্তরটা হলো বিজ্ঞানের এক অসাধারণ শাখা, আর সেটাই হলো জৈব রসায়ন। চলুন তাহলে এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। তো আমরা মোট 5টা সহজ ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব, আর আমাদের এই আলোচনা শুরু হবে এর বিপ্লবী ইতিহাস দিয়ে। জৈব রসায়নকে ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে এমন একটা বৈজ্ঞানিক বিশ্বাসের দিকে তাকাতে হবে যেটা একসময় সবাই সত্যি বলে মানত, কিন্তু পরে দেখা গেল সেটা আসলে পুরোপুরি ভুল ছিল। ভাবা যায়, বহু শতাব্দী ধরে বিজ্ঞানীরা এটাই বিশ্বাস করতেন যে জীবন্ত প্রাণীর শরীর থেকে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এক বিশেষ প্রাণশক্তি আছে, আর এই কারণে এগুলো পরীক্ষাগারে তৈরি করা নাকি একেবারেই অসম্ভব। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। দেখুন, 1828 সালটা সবকিছু কেমন ওলটপালট করে দিল। ঠিক এই বছরেই ফ্রেডরিক ভোলার নামে একজন বিজ্ঞানী তার ল্যাবে এমন একটা কাজ করে ফেলেন যা তখনকার সবচেয়ে বড় একটা বৈজ্ঞানিক তত্ত্বকে একেবারে ভুল প্রমাণ করে দেয়। তাহলে এখন প্রশ্ন হলো, আজকের দিনে আমরা জৈব যৌগ বলতে কি বুঝি? সোজা কথায়, আধুনিক জৈব রসায়ন হল কার্বনের যৌগ নিয়ে পড়াশোনা। তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও কিন্তু আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড বা কার্বনেট লবণ। আর এখানেই আমাদের গল্পের আসল হিরো, মানে কার্বনের এন্ট্রি হচ্ছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কেন শুধু এই একটা মৌলই লক্ষ লক্ষ বিভিন্ন ধরনের যৌগ তৈরি করতে পারে? এর পেছনে রহস্যটা কি? এর প্রথম কারণ হল কার্বনের যোজ্যতা 4। এর মানে কি? এর মানে হল প্রত্যেকটা কার্বন পরমাণু অন্য পরমাণুর সাথে মোট 4টি শক্তিশালী রাসায়নিক বন্ড বা বন্ধন তৈরি করতে পারে। ভাবা যেতে পারে যেন এর 4টে হাত আছে যা দিয়ে ও যা খুশি তৈরি করতে পারে। আর এখানেই আসছে কার্বনের দ্বিতীয় সুপারপাওয়ার, ক্যাটিনেশন। এটা কি জিনিস? এটা হলো কার্বন পরমাণুর নিজের সাথেই জুড়ে গিয়ে লম্বা চেন, শাখা প্রশাখা বা এমনকি রিংয়ের মতো বিশাল আর জটিল কাঠামো তৈরি করার একটা অবিশ্বাস্য ক্ষমতা। আচ্ছা, কার্বনের এই দুটো সুপারপাওয়ার কাজে লাগিয়ে কি তৈরি হয়? চলুন সবচেয়ে সহজ উদাহরণটা দেখি, আর সেটা হলো হাইড্রোকার্বন পরিবার,
মানে সেই সব যৌগ যা শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন পরমাণু দিয়েই তৈরি। এই হাইড্রোকার্বনগুলোকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। এক, সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেখানে কার্বন পরমাণুগুলোর মধ্যে শুধু সিঙ্গেল বন্ড বা একক বন্ধন থাকে। আর দুই, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেখানে অন্তত একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবেই। এই টেবিলে এই তিনটে প্রধান পরিবারকে খুব সুন্দর করে দেখানো হয়েছে: অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। একটা জিনিস খেয়াল করুন, এদের বন্ডের ধরন, মানে সিঙ্গেল, ডাবল বা ট্রিপল বন্ড, সেটার উপর ভিত্তি করে এদের সাধারণ ফর্মুলাটাও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে বদলে যাচ্ছে। এই পরিবারগুলো মিলে যা তৈরি করে তাকে বলে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। এর মানে হলো এই সিরিজের প্রত্যেকটা সদস্য তার ঠিক আগের সদস্যের থেকে একটা CH2 গ্রুপের দিক দিয়ে আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো এদের সবার রাসায়নিক ধর্ম বা আচরণ প্রায় একই রকম। তো আমরা কার্বনের গঠন আর পরিবার সম্পর্কে তো জানলাম, এবার আসল অ্যাকশনের পালা। চলুন দেখি এই যৌগগুলো মূলত কোন 3 ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। তালিকার প্রথমে আছে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা সাধারণত অ্যালকেনের মতো সম্পৃক্ত যৌগরা দেখায়। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে একটা পরমাণুকে সরিয়ে তার জায়গায় অন্য একটা পরমাণু এসে বসে, জাস্ট একটা সোয়াপ। এর একটা খুব ভালো উদাহরণ হলো সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। এটা কিন্তু এক ধাপে হয় না। দেখুন, প্রথমে একটা হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হলো, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এভাবে চলতে থাকে যতক্ষণ না মিথেনের সবকটা হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় ধরনের বিক্রিয়া হলো সংযোজন বা অ্যাডিশন রিঅ্যাকশন। এটা হলো অসম্পৃক্ত যৌগ, মানে অ্যালকিন আর অ্যালকাইনের খাস বৈশিষ্ট্য। এরা নিজেদের ডাবল বা ট্রিপল বন্ড ভেঙে, বলতে পারেন দরজা খুলে দিয়ে, নতুন পরমাণুদের ভেতরে আসার সুযোগ করে দেয়। যেমন ধরুন ইথিন, নিকেল বা প্ল্যাটিনামের মতো অনুঘটকের উপস্থিতিতে এটা হাইড্রোজেনের সাথে জুড়ে গিয়ে ইথেন তৈরি করে, মানে একটা আনস্যাচুরেটেড যৌগ থেকে একটা স্যাচুরেটেড যৌগ তৈরি হয়ে গেল। আর এই একই বিক্রিয়া ব্যবহার করেই কিন্তু বনস্পতি তেল থেকে বনস্পতি ঘি বা ডালডা তৈরি করা হয়। আর সবশেষে আসছে পলিমারাইজেশন। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে হাজার হাজার ছোট ছোট একই রকম অণু, যাদেরকে বলে মনোমার, তারা একসাথে জুড়ে গিয়ে একটা বিশাল বড় অণু বা পলিমার তৈরি করে, আক্ষরিক অর্থেই একটা আণবিক দ্বৈত। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হলো পলিথিন, যা আমরা প্লাস্টিকের ব্যাগ হিসেবে চিনি। এটা কিভাবে তৈরি হয় জানেন? প্রচণ্ড উচ্চ তাপ আর চাপে হাজার হাজার ইথিন অণু, হ্যাঁ সেই অ্যালকিন ফ্যামিলির ইথিন, সেগুলো একসাথে জুড়ে গিয়ে এই লম্বা পলিমার চেইনটা তৈরি করে। আমরা কার্বনের চেইন বানানো দেখলাম, তাদের বিক্রিয়াও দেখলাম, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, লক্ষ লক্ষ যে বিভিন্ন জৈব যৌগ আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা চরিত্র বা বৈশিষ্ট্য আসে কোথা থেকে? এর উত্তরটা হলো ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এটাকে বলতে পারেন একটা অণুর পার্সোনালিটি, মানে এই বিশেষ গ্রুপটাই ঠিক করে দেয় যে একটা অণু দেখতে কেমন হবে আর অন্য কারো সাথে রাসায়নিকভাবে কেমন আচরণ করবে। যেমন ধরুন কার্বন চেইনের সাথে যদি একটা -OH গ্রুপ জুড়ে যায়, তাহলে যৌগটা হয়ে যায় একটা অ্যালকোহল। আবার যদি একটা -COOH গ্রুপ জুড়ে যায়, তাহলে সেটা হয়ে যায় একটা কার্বক্সিলিক অ্যাসিড। ভাবুন, এই একটা ছোট্ট গ্রুপ পুরো যৌগটার ধর্মই পাল্টে দিচ্ছে। আর এটাই হলো জৈব রসায়নের এই বিশাল বৈচিত্র্যের আসল চাবিকাঠি। একবার চারদিকে তাকিয়ে দেখুন তো, জ্বালানি, প্লাস্টিক থেকে শুরু করে আমাদের জীবন বাঁচানো ওষুধ, পরনের কাপড়ের রং, সব কিছুতেই রয়েছে জৈব রসায়ন। এটা সেই বিজ্ঞান যা আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের দুনিয়াটা তৈরি করেছে। প্রশ্ন হলো, এরপর এটা দিয়ে আর কি কি অবিশ্বাস্য জিনিস আবিষ্কৃত হতে চলেছে।